দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আরও বিস্তারিত জানাতে স্টুডিওতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের ম্যাচে শক্তি সামর্থ্যের বিচারে কোন দলকে আপনি এগিয়ে রাখবেন, আর দেশ বিদেশের ক্রীড়া বিশ্লেষকেরা কি বলছেন? দেখেন, এগিয়ে রাখা এই জাতীয় ম্যাচে কোনো এগিয়ে থাকে না কোনো দল সত্যিকার অর্থে। হয়তো অ্যানালাইসিস হতে পারে যে কোন দলের স্ট্রেংথ কেমন, কোন দল প্রিভিয়াসলি কেমন করেছে, সেগুলো নিয়ে অনেক আলাপ হয়। কিন্তু সেমিফাইনাল বা এই জাতীয় নকআউট ম্যাচে যেটা জিতলে একটা দল বিশ্বকাপের ফাইনালে চলে যাবে শিরোপার লড়াই, সেখানে যেটা আমরা আগের রিপোর্টটাই দেখছিলাম, বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের আমরা সাক্ষাৎকার করেছিলাম, সেখানে তিনি বলছিলেন যে আসলে এখানে মূল বিষয় হয় স্নায়ুচাপ। যারা চাপটা ধরে রাখতে পারবে তারাই আলটিমেটলি ম্যাচটা জিতবে। কারণ আপনি যদি দেখেন প্রথম সেমিফাইনালে, সেখানে পুরো বিশ্বের চোখে ফ্রান্স ছিল ফেভারিট, কিন্তু ফ্রান্স কিন্তু একটা বাজে ম্যাচ খেলেছে সত্যি কথা বলতে গেলে। তাদের কোচ এমন কোনো সাফল্য নেই, দিদিয়ের দেশম, তিনি সব সাফল্যই দলকে এনেছেন, কিন্তু ফাইনালি এবার এসে তার যখন বিদায়ের সময়, তিনি এই বিশ্বকাপ শেষে আগেই বলেছিলেন চলে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত এসে তিনি দলের একদম বাজে একটা চেহারা দেখে গেলেন। এবং কালকে ফ্রান্সের কোনো খেলাই হয়নি, স্পেন পুরোটাই এমবাপে পুরো খেলাতে ভালো করে কালকে একদমই ভালো করেন। শুধু এমবাপে না, দেমবেলে ভালো করেননি, ওলিসে ভালো করেননি, ইভেন ডিফেন্স সেভাবে ভালো করেনি। তো সব কিছু মিলে মানে এই জাতীয় ম্যাচে আমার কেন জানি না মনে হয় ফেভারিট হওয়াটা একটা বিপদের বিষয়। আপনি আর্জেন্টিনা, ইংল্যান্ডে আপনিও যাকেই ফেভারিট বলবেন না কেন, তারা নিজেরাও যেমন ভাবতে চাইবে না, বাইরেও সমর্থকরা তাদের মতো করে আশা করবে, কিন্তু এখানে আসলে এক্স্যাক্টলি কোনো ফেভারিট থাকে না। আপনি স্নায়ুচাপের কথা বলছিলেন, খেলা যদি টাই ব্রেকারে করায় সেক্ষেত্রে আসলে কারা এগিয়ে থাকবে? দেখেন, খেলা যদি টাই ব্রেকারে যায়, টাই ব্রেকারটা সবসময় ইউরোপিয়ান দলগুলো একটু অ্যাডভান্টেজ পায়। কারণ সাউথ আমেরিকা এবং ইউরোপের খেলার মধ্যে একটা ফিলোসফিক্যাল ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ইউরোপ চাই হচ্ছে ম্যাচটা যত লেন্দি হবে। মানে ইউরোপের দলগুলো কিন্তু গোলশূন্যভাবে ম্যাচ এগিয়ে গেলে তারা কিন্তু এটা টেনশনে ভোগে না। কিন্তু আপনি সাউথ আমেরিকান দলগুলো, মানে আমি আর্জেন্টিনা, ব্রাজিল বা উরুগুয়ে, যেগুলো দল মানে কলম্বিয়া, তারা কি হয়, তারা চায় 90 মিনিটসের মধ্যে জিততে। এবং আপনি খেলা খেয়াল করে দেখবেন যে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলগুলো যদি 60-70 মিনিটে ড্র থাকে, সেটা 0-0ই হোক কিংবা 1-1ই হোক, তখন তারা এমন একটা অ্যাটিটিউড শো করে যে মানে গোল করার একটা হারিনেস শো করে, কিন্তু যেটা ইউরোপ করে না। ফলে যদি টাই ব্রেকার পর্যন্ত কোনো ম্যাচ যায়, তাহলে সেখানে ইউরোপ একটু অ্যাডভান্টেজ সবসময় বেশি পায়। আমরা রিপোর্টে যেটি আমরা পড়লাম যে দুই দলেরই শক্তির জায়গা হচ্ছে আক্রমণ ভাগ, রক্ষণ নিয়ে একটু অস্বস্তি আছে, সেটি কেন? দেখেন, দুই দলই আক্রমণ ভাগে প্রচুর গোল করেছে। ইংল্যান্ড করেছে 13টা, আর্জেন্টিনা আরও 4টা বেশি, 17টা, মানে যে কয়টা ম্যাচ খেলেছে। কিন্তু পাশাপাশি তারা গোলও হজম করেছে। সেখানে 6টা গোল হজম করেছে আর্জেন্টিনা, 5টা ইংল্যান্ড। ফলে গোলও যেমন দিচ্ছে, গোল হজমও করছে। এটা একটা দুই দলের জন্যই টেনশনের বিষয়। এবং গোল হজম করা মানে হচ্ছে ডিফেন্সের কিছু ফাঁকফোকর আছে। আর আমি এই সূত্র ধরে একটু আগের প্রশ্নে একটা কথা বলি, গত বিশ্বকাপে কিন্তু এমিলিনো মার্টিনেজ, মানে আর্জেন্টিনার গোলকিপার, তিনি কিন্তু টাই ব্রেকারে বড় একটা সাপোর্ট বা ম্যাচে বড় একটা সাপোর্ট দিয়েছিলেন। এবার কিন্তু এমি মার্টিনেজকে সেরকম চেহারায় দেখা যাচ্ছে না। ফলে ওটাও এই টাই ব্রেকার সংক্রান্ত মানে জবাবের একটা বর্ধিতাংশ, যে আলটিমেটলি ম্যাচটা যদি এগোয় তাহলে ইংল্যান্ডের একটু সুবিধা হবে যদি ম্যাচটা এগোয়। আর আর্জেন্টিনা যদি জিততে চায় তাহলে তাকে খুব দ্রুত ডিফারেন্স তৈরি করতে হবে। এবং ডেফিনেটলি সবাই আশা করে আছে যে মেসি আর একটা ম্যাজিক দেখা যাবে। এটা তো সবারই প্রত্যাশা থাকে, যে যেহেতু মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনার সমস্ত দলটা খেলে। 2 যুগ পর বিশ্বকাপে দুই দলের দেখা হচ্ছে, মেসি এবং কেইন, আপনি কাকে এগিয়ে রাখবেন, কে বাজিমাত করতে পারে? দেখেন, এই দুজন মুখোমুখি হয়নি, এবং দুইটা যেহেতু দুই মহাদেশের দল, যে কারণে তাদের আলটিমেটলি কোনো টুর্নামেন্টে ভাবে দেখা হয় না বিশ্বকাপ ছাড়া। সেই 2002 সালে লাস্ট দেখা হয়েছিল বিশ্বকাপে, মানে 2 যুগ পরে, 24 বছর পরে দেখা হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। আর যদি এমনি ম্যাচ চিন্তা করেন তাহলে 2005-এ শেষ দেখা হয়েছিল। আর দুই দলের যে হিসাব নিকাশ, আর্জেন্টিনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা কখনো সেমিফাইনালে হারেনি বিশ্বকাপের, 5টা সেমিফাইনাল খেলেছে, কখনো হারেনি। আবার ইংল্যান্ডের এটা অনেক দিনের অপেক্ষা। ইংল্যান্ডের অপেক্ষা সেই 1966 সালে বিশ্বকাপ জেতা, যেটা তারা জিতেছিল, ওখানে যে ফাইনাল উঠেছিল, এরপরে তারা আর ফাইনাল উঠতে পারেনি। ফলে সেমিফাইনালে তারা হেরে গেছে একাধিকবার। ফলে এই হিসাব নিকাশগুলো মিলানোর একটা ব্যাপার আছে দুই দলের জন্য। আর সবচাইতে যেটা মানে হিসাব নিকাশ আসলে মিলাতে চাইবে, সেটা হচ্ছে 1986 বিশ্বকাপ, হ্যান্ড অফ গড, তারপরে গোল অফ দ্য সেঞ্চুরি একই ম্যাচে। এটা ইংল্যান্ডের জন্য যেমন একটা কষ্টের বা প্রতিশোধ মিশন যদি আমি বলি সেভাবে চিন্তা করলে, আবার আর্জেন্টিনা চাইবে যে তাদের যে পাস্ট রেকর্ড, সেই রেকর্ডটা অব্যাহত রাখতে। ফলে ডেফিনেটলি ইট উইল বি ইন্টারেস্টিং ম্যাচ। এবং আজকের ম্যাচ নিয়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে, এবং শঙ্কা আছে যে দুই দলের সমর্থকদের মধ্যে কোনো একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। এটিকে কীভাবে? কোনো সন্দেহ নেই, দুই দলের সমর্থকরাই
মানে ইংল্যান্ড একটু বেশি জঙ্গি সমর্থক, আমি জঙ্গি শব্দটাই বলবো। তারা মানে এমন আচরণ করে যে মেনে নিতে পারে না এবং রাস্তাঘাটে অনেক বিশৃঙ্খলা করে। এবং আর্জেন্টিনাও সেখানে যেহেতু তারা সংখ্যায় আমেরিকায় অনেক, তারাও যে মানে এটা সুস্থভাবেই সব কিছু করবে এমনটা আসলে আটলান্টার পুলিশ আশা করছে না, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। তবে ম্যাচে যদি এমন কোনো ডিসিশন হয় যে ডিসিশনটা নিয়ে আমরা এই বিশ্বকাপে অনেক বিতর্ক দেখেছি, আমি চাই না এই ম্যাচে সেরকম কোনো বড় বিতর্কের জন্ম হোক। বিতর্কের যদি জন্ম হয় তাহলে আসলে সমর্থকরা বেশি করবেন। যেমন দেখেন কালকের ম্যাচটায় খুব বড় কোনো বিতর্ক নেই, সো ফ্রান্সকে মেনে নিতেই হচ্ছে যে তারা খারাপ খেলেছে। সো এখানে যেটাই হোক না কেন বিতর্কবিহীন ম্যাচ হলে দর্শকরা হয়তো বা কোনো অকারেন্স ঘটাবেন না, কিন্তু আদারওয়াইজ যদি তারা সংঘর্ষে লিপ্ত হন তাহলে সেটা একটা বাজে incident আমরা হবে। যদি দুই দলের কোচ নিয়ে একটু বলি যে কোচরা কি ধরনের তাদের প্ল্যান আজকে থাকতে পারে, কোন ফরমেশনে তারা আসলে মাঠ সাজাতে পারে আজকে? দেখেন দুই দলের কোচই একদম পরীক্ষিত কোচ, কারণ স্ক্যালোনি অনেক দিন ধরে আর্জেন্টিনা দলটাকে দাঁড় করিয়েছেন এবং তিনিও সব ধরনের সাফল্য আর্জেন্টিনাকে এনে দিয়েছেন। একটু কুল অ্যান্ড কাম কোচ। ঠিক একইভাবে টমাস টুখেলের কথা যদি বলি, তিনি মানে ইউরোপের টপ ক্লাবে তিনি চেলসিকে চেঞ্জ করে দিয়েছেন, তিনি পিএসজির কোচ ছিলেন। বরঞ্চ ইংল্যান্ডে আসার পরে তিনি ইংল্যান্ডের আগের কোচ সাউথগেটের একটা ধারাবাহিকতায় দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এবং টুখেল লাস্ট ম্যাচ ইংল্যান্ড যেমন খেলেছে সেটা তিনি সন্তুষ্ট নন। ফলে তাকে নিজের মতো করে দলটাকে আবার রিভাইভ করতে হবে এই ম্যাচে যাতে তারা বেটার পারফর্ম করে। বাট দুই কোচে ঠিক এগিয়ে পিছিয়ে কেউ নেই, দুজনই টপ কোচ। নিশ্চয়ই। রাকিবুল হাসান, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সাথে আলোচনায় ছিলেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান।